আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং 3টি ঘটনায় যেরকম বরাবর ভালো হয় সেই রকমই। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমি জানি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করেই দিয়েছো, নতুন করে আর বলছি না। হেডফোনটা অবশ্যই তোমরা লাগিয়ে নিও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। দাদা নমস্কার, আমি আপনার চ্যানেলের এক পুরনো শ্রোতা। আমার নাম মাধব। আমি একসময় সুন্দরবনের এক গহীন খাড়িতে নৌকা চালাতাম। এখন কলকাতায় ছোটোখাটো কাজ করি। আজ আপনাকে যে ঘটনাটা লিখছি সেটা আমার জীবনের এমন এক অধ্যায় যা আমি কাউকে বললে সে হয়তো হেসেই উড়িয়ে দেবে, কিন্তু আমার শরীরে থাকা সেই রাতের নখের আঁচড়ের দাগগুলো আজও আমায় বলে দেয় যে সেই রাতটা কোনো স্বপ্ন ছিল না। ঘটনাটা ছিল চৈত্র মাসের এক গুমোট রাত। আমি আমার নৌকা নিয়ে জঙ্গল থেকে মধু আর কাঠ সংগ্রহ করে ফিরছিলাম, কিন্তু ফেরার পথে জোয়ারের টানে আর ঘন কুয়াশায় আমি পথ ভুল করে এমন এক খাড়িতে ঢুকে পড়লাম যেটার নাম আমি আগে কোনো দিন শুনিনি। চারিদিকে ম্যানগ্রোভের খাসমূলগুলো যেন এক একটা কঙ্কালের আঙ্গুলের মতন জলের উপর জেগেছিল, আর নিস্তব্ধতা এতটাই ছিল যে নিজের হৃৎপিণ্ডের ধকপকানিটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ নৌকার বাঁ পাশে জলের তলা থেকে একটা বুদবুদ ওঠার শব্দ হলো। আমি ভাবলাম হয়তো কোনো কুমির বা কামট হবে, তাই হাতে বৈঠাটা শক্ত করে ধরলাম। কিন্তু পরক্ষণেই দেখলাম জলের তলা থেকে একটা মানুষের হাত বেরিয়ে আমার নৌকার গলুইটা চেপে ধরল। হাতটা ছিল লম্বা আর তার চামড়াটা একদম সাদা হয়ে জলে ভিজে ফুলে উঠেছিল। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম সেই হাতের আঙ্গুলের নখগুলো পচা কাঠের মতো কালো আর ধারালো। ধীরে ধীরে জল থেকে একটা মাথা বেরিয়ে এলো, যার চুলে শ্যাওলা আর কাদা মাখা, কিন্তু তার কোনো নাক বা ঠোঁট ছিল না। শুধু দুটো বিশাল গর্ত থেকে আগুনের মতন লাল আলো বেরোচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক গোঙানি শুরু করলো, যা শুনলে মনে হচ্ছিল হাজারটা মানুষের কান্নার আওয়াজ একসাথে মিশে গেছে। আমি বৈঠা দিয়ে ওই হাতের উপর জোরে আঘাত করলাম, কিন্তু মনে হলো যেন পাথরের ওপর আঘাত করছি, কারণ ওটা নড়লও না। উল্টে সেই জিনিসটা এক লাফে নৌকার ওপর উঠে এলো, আর ওর ভারে আমার ছোট্ট নৌকাটা একপাশে প্রায় ডুবেই যাচ্ছিল। আমি নৌকার মাঝখানে থাকা তেলের লণ্ঠনটা ওর দিকে ছুঁড়ে মারলাম, আর লণ্ঠনটা ওর গায়ে লাগতেই এক বীভৎস আগুন জ্বলে উঠল। কিন্তু সে আগুনেও পুড়ছিল না, বরং হাসছিল। সেই হাসির আওয়াজে বনের পাখিরা সব ডানা ঝাপটে উঠতে শুরু করলো। ঠিক সেই সময় বনের ভেতর থেকে আরও অনেকগুলো ওই রকম ছায়া জলের ওপর দিয়ে হেঁটে আমার নৌকার দিকে আসতে শুরু করলো। মনে হচ্ছিল তারা জলের উপর ভাসছে, কিন্তু তাদের পায়ের চাপে জল একটুও কাঁপছিল না। আমি ভয়ে নৌকার পাটাতনের নিচে থাকা ছুরিটা বের করলাম, কিন্তু আমার হাত পা তখন একদম অসাড় হয়ে গিয়েছিল। ওই প্রথম ছায়াটা যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন হঠাৎ বনের আড়াল থেকে এক বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, ওকে ছেড়ে দে, ওটা আমাদের শিকার নয়। ওর গলার আওয়াজটা শোনা মাত্রই ছায়াগুলো যেখানে ছিল সেখানে স্থির হয়ে গেল, আর আমি দেখলাম বনের ভেতর থেকে এক দীর্ঘকায় মানুষ বেরিয়ে আসছে, যার গায়ে বাঘের ছালের মতন কিছু একটা জড়ানো, আর তার চোখ দুটো জোনাকির মতো জ্বলছে। তিনি যখন নৌকার কাছে এলেন, তখন সেই জলজ প্রেতগুলো জলের নিচে মিলিয়ে গেল, কিন্তু বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসল আর বলল, আজ তোকে ছেড়ে দেওয়া হলো, কারণ তোর সময় এখনো আসেনি,
কিন্তু মনে রাখিস, এই খাড়ির জল তোর গায়ে লেগেছে। এখন থেকে তুই যেখানেই যাবি আমরা তোর পিছু নেব। এই কথা বলে সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, আর আমি কোনো মতে নৌকা চালিয়ে মেইন নদীর মোহনায় ফিরে এলাম। বাড়ি ফেরার পর আমার গায়ের চামড়া মাছের আঁশের মতন খসখসে হয়ে যেতে লাগলো, আর আমি রাতে ঘুমোলে শুধু জলের তলা থেকে আসা সেই গোঙানির শব্দ পেতাম। আমার স্ত্রী আমাকে অনেক কবিরাজ দেখালো, কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত এক তান্ত্রিক বললেন যে আমি নাকি বনদেবীর এক অভিশপ্ত দাসের পাল্লায় পড়েছিলাম, যে মানুষের রক্ত দিয়ে তার তর্পণ করে। সেই বৃদ্ধের কুয়াশায় মিলিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিভীষিকা শুরু হলো যখন আমি গ্রামে ফিরে এলাম। কারণ আমার নৌকার পাটাতনে লেগে থাকা সেই কালো কাদা কোনোভাবেই পরিষ্কার করা যাচ্ছিল না। যতই ধুই না কেন পরের দিন সকালে আবার সেই কাদা ফিরে আসছিল, আর সেখান থেকে একটা পচা নোনা গন্ধ আসছিল। আমার ছোট মেয়েটা একদিন উঠোনে খেলছিল, হঠাৎ ও চিৎকার করে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি ওর পায়ের গোড়ালিতে কার যেন 5টা আঙুলের কালো ছাপ বসে গেছে, যেন কেউ ওর পাটা টেনে ধরেছিল শক্ত করে। এই ঘটনার পর থেকে আমার ঘরে জল রাখা দায় হয়ে উঠল। বালতির জল হোক বা রান্নার হাঁড়ি, আমি যখনই জলের দিকে তাকাতাম দেখতাম জলের ভেতরে সেই বিভৎস নাকহীন মুখটা আমার দিকে তাকিয়ে হাসছে। একদিন রাতে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ভাবলাম হয়তো ঘরের চাল দিয়ে জল পড়ছে, কিন্তু চোখ খুলতেই আমি আতঙ্কে জমে গেলাম। দেখলাম আমার শোবার ঘরের মেঝেটা পুরো জলে ডুবে গেছে, আর সেই জলটা সাধারণত কলের জল নয়, সেটা একদম নোনা, আর তাতে শ্যাওলা ভাসছে। একদিন আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ দেখলাম ফ্যাকাশে হাত এসে আমার চাদর ধরে টানছিল। আমি আমার স্ত্রীকে ডাকতে চাইলাম, কিন্তু পাশে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী ঘুমিয়ে নেই, ওর বদলে সেই বনের ভেতরে থাকা সেই লোকটা। আমি আর পারছিলাম না। ঠিক এমন সময় আমার জানালার দিকে চোখ গেল, দেখলাম পুরো গ্রামটা অন্ধকারে ডুবে গেছে, কিন্তু আমার জানলার পাশে কয়েকশো সেই জলজ প্রেতাত্মা যেন দাঁড়িয়ে আছে। সবাই যেন সমস্বরে একই সুরে সেই গান গাইছে। হঠাৎ আমি দেখলাম আমার ঘরের দেওয়ালগুলো কাদার মতন গলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এই অভিশাপ আমাকেও তাদের মতন একজন বানিয়ে দেবে। আমি আর পারিনি, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই চিৎকারে আমার স্ত্রী কোথায় থেকে যেন এলো, আর সঙ্গে সঙ্গে সব কিছু উধাও হয়ে গেল। আমি তো বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার নতুন জীবন দিয়েছে। আমার স্ত্রী খোঁজ করে কোনো এক দূর গ্রাম থেকে একজন ওঝাকে ডেকে আনেন। উনি এসে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। উনি বলেছিলেন আমার উপর ভালো রকমের দৃষ্টি পড়েছে। এই বিপদ থেকে কাটাতে আমাকে একটা হাতের নখ কেটে সেই খাড়িতে দিয়ে আসতে হবে। আমি আর দেরি করিনি। আমি সেই লোকটাকে বলেছিলাম যে আমি নখ কেন, আমি একটা হাত দিতে রাজি আছি। আমি এরপরে আমার হাতের একটা নখ সেই খাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে তারপরে যেন একটা ম্যাজিক হলো। এরপরে আরও কোনো রকম সমস্যা আমার সঙ্গে হয়নি। সে ওঝা আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন মোটে 3টে দিন এই তাবিজটা আমার সঙ্গে রাখতে। এই 3টে দিন আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। তাবিজটা খোলানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার স্ত্রী আমাকে এক ফোঁটাও চোখের আড়াল হতে দেয়নি, আর সেই তাবিজ খোলা তো দূরের কথা। এইভাবেই আমার একটা জীবনের অধ্যায় পার হয়েছে। আমি একটা নতুন জীবন পেয়েছি আমার স্ত্রীর জন্য। আমি আমার স্ত্রীকে সবসময় মাথায় করে রাখি। যাই হোক, এই ছিল ঘটনা অমিত। যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও। তোমাকে প্রথমে দাদা বলেছিলাম সম্বোধন করার জন্য, কিন্তু পরে আমি তোমাকে ভাই বললাম, কারণ আমি জানি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। তো এই ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করো। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুন্দরবনের এক খাড়িতে ঘটে যাওয়া ঘটনা। সুন্দরবনের এরকম কত যে খাড়ি আছে আর কত এইরকম ঘটনা আছে যেগুলো আমাদের সামনে প্রকাশ পায় না। সুন্দরবনে যারা মাছ ধরতে যায়, অনেক রাতে তারা ফিরে আসে, তাদের সঙ্গেও এমন অনেক ঘটনা হয়। আর মধু, কাঠ এসব কুড়োতে যারা যায় তাদের সঙ্গে তো অহরহ হয়, কারণ জলে এইসব ভূতেদের উপদ্রব কম।
কিন্তু স্থলে এসব তো আরও বেশি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, ভালো না খারাপ সেটাও জানিও। তো আর একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা এবং আমার নাম পরেশ। আমি কোনোদিনই তোমাকে ঘটনা পাঠাইনি, কিন্তু আজ বলতে গেলে বাধ্য হয়ে লিখছি, কারণ আমি পেশায় একজন শ্মশানের ডোম। আর আমার জীবনে এমন অনেক কিছু ঘটে যা বাইরের মানুষের কাছে কেবল গল্প মনে হবে, কিন্তু আমার জন্য তা বাস্তব। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের, যখন আমি এক বড় শহরের উপকণ্ঠে এক প্রাচীন শ্মশানে কাজ করতাম। শ্মশানটা ছিল একটা বিরাট খালের ধারে, আর তার চারপাশটা ছিল বড় বড় বট আর শিরীষ গাছে ঘেরা। সেদিন রাতে একটা খুব অদ্ভুত কেস এলো। সাধারণত রাত 12টার পর লাশ খুব একটা আসে না, কিন্তু সেদিন ঠিক রাত 1টার সময় একটা দামি গাড়িতে করে 4 জন লোক একটা চাদরে ঢাকা দেহ নিয়ে এলো। তারা খুব তাড়াহুড়ো করছিল আর আমাকে বলল কোনো প্রশ্ন না করে চিতা সাজাতে। আমি দেখলাম দেহটা একটা কম বয়সী মেয়ের, যার সারা মুখে এক অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমি যখন চিতা সাজাতে শুরু করলাম তখন লোকগুলো কেমন জানি ছটপট করছিল আর একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ঠিক যখন আমি আগুন দিতে যাব তখন দেখলাম মেয়েটার হাতের আঙ্গুল সামান্য নড়ে উঠল। আমি লোকটাকে বললাম যে আমার মনে হচ্ছে মেয়েটা বেঁচে আছে, কিন্তু তারা আমাকে ধমক দিয়ে বলল, তুই নিজের কাজটা কর না, ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমি নিরুপায় হয়ে চিতা ধরিয়ে দিলাম, কিন্তু আগুনটা জ্বলে ওঠার সাথে সাথে চিতার ভেতর থেকে একটা অমানবিক চিৎকার শুনতে পেলাম, যা কোনো সাধারণ মানুষের আর্তনাদ ছিল না, বরং মনে হচ্ছিল কোনো হিংস্র পশু জ্বলছে। লোকগুলোই চিৎকার শুনে ভয় পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে পালিয়ে গেল। আমি একা ওই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে কাঁপছিলাম, কারণ চিতার আগুনটা লাল হয়ে নীল রঙের হয়ে উঠেছিল। আমি জ্ঞান হারিয়ে শ্মশানের চাতালের নিচে পড়ে গেলাম। ভোরবেলা যখন আমার জ্ঞান ফিরল, আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে শ্মশানের চাতালের নিচে পড়ে গেলাম। ভোরবেলা যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম চিতাটা একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো ছাই বা হাড়ের চিহ্ন নেই, শুধু একটা পোড়ার নূপুর পড়ে আছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু পরদিন রাত থেকে আমার ঘরের চালের ওপর ধূপ ধাপ করে দৌড়ানোর শব্দ শুরু হলো। আমি যেখানেই যাই আমার পেছনে একটা পোড়া মাংসের গন্ধ পেতে শুরু করলাম। একদিন রাতে আমি শ্মশানের কুঠুরিতে শুয়ে আছি, তখন দেখলাম দেওয়ালের ফাটল দিয়ে সেই নীল রঙের ধোঁয়া ঘরে ঢুকছে আর ধীরে ধীরে যেন একটা অবয়ব তৈরি করছে। সেই মেয়েটা আবার আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু এবার তার সাথে আরও 4 জন লোক ছিল, যারা সেদিন লাশ নিয়ে এসেছিল। আমি দেখলাম লোকগুলো মরে গেছে, কিন্তু তাদের শরীরগুলো কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তারা ওই মেয়েটার পায়ের কাছে কুকুরের মতন বসে আছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তুইও আসবি আমাদের সাথে, কারণ তুই রাতে আগুন দিয়েছিস। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আমার গলার রুদ্রাক্ষের মালাটা বের করলাম, আর সেই মেয়েটা এক বিকট হাসি দিয়ে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, তোর সময় ঘনিয়ে এসেছে। এটা শোনার সাথে সাথে আমি ধপ করে উঠে বসলাম। আমি বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছি। সেই ঘটনার পর আমি শ্মশানের কাজ ছেড়ে দিয়েছি। আজকে মোটামুটি 10 বছর হয়ে গেল। আমি সেই শ্মশানের কাজ ছেড়ে দিয়ে অনেক দূরে আমার মামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। ভেবেছিলাম জায়গা পাল্টালে হয়তো ওই অভিশাপ থেকে মুক্তি পাব, কিন্তু শ্মশানের মাটি যার গায়ে একবার লাগে তার পিছু ছায়া কোনোদিন ছাড়ে না, যেটা আমি কয়েকদিন পরেই বুঝতে পারলাম। আমি মামার বাড়িতে গিয়ে একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে দেখলাম মামার বাড়ির পেছনে একটা মরা পুকুর ছিল, যার জল ছিল একদম কুচকুচে কালো। একদিন রাতে আমি যখন বারান্দায় বসে তামাক খাচ্ছিলাম, তখন দেখলাম ওই পুকুরের মাঝখান থেকে সেই নীল ধোঁয়াটা ধীরে ধীরে কুয়াশার মতো উঠে আসছে, আর বাতাসের গন্ধটা আবার সেই পোড়া মাংসের গন্ধে ভরে গেল। আমি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার ঘরের ভেতরটা হঠাৎ করে
শ্মশানের মতন গরম হয়ে উঠল। মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো আগুনের তাপে তেতে আছে। আমি মেঝের দিকে তাকিয়ে দেখলাম কাঠের মেঝে দিয়ে কালো পিঁপড়ের মতো শত শত পোড়া হাড়ের টুকরো আমার দিকে যেন এগিয়ে আসছে। আর সেই 4 জন লোক যারা সেই লাশ নিয়ে এসেছিল তারা আমার ঘরের কোণে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখগুলো নেই, কিন্তু তাদের গোঙানির শব্দে আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছিল। সে আগের মতন। হঠাৎ ঘরের মাঝখানে সেই মেয়েটা আবির্ভূত হলো। এবার সে আর সাদা পোশাকে ছিল না, তার সারা শরীরে চিতার আগুনে দাও দাও করে জ্বলছিল। আর তার হাড় সর্বস্ব হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। বুঝতে পারলাম আমি আবারও সেই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছি। সেটা আমার এখনও পিছু ছাড়েনি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এখানেই শেষ না। আমি দেখলাম আমার ঘরের কোণায় যেন সত্যি একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি বাঁচার জন্য মামাকে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু মামার ঘর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি এই পৃথিবীর বাইরে অন্য কোনো অন্ধকার জগতে চলে গেছি, যেখানে শুধু আগুনের দহন আর আর্তনাদ আছে। সে ছায়াটা যেন আমাকে টেনে হিঁচড়ে পুকুরের দিকে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি কোনো রকমে চিৎকার দিয়ে ভগবানের নাম নিতে নিতে রেহাই পেলাম। আমি এরপর মামাকে সমস্ত ঘটনা বললাম। মামাদের ওখানে একজন উলঙ্গ সন্ন্যাসী ছিলেন, যার গায়ে সবসময় ভস্ম মাখা থাকত। উনাকে সমস্ত কিছু মামা গিয়ে খুলে বললেন। উনি বললেন, ঠিক আছে, আমি যাব। উনি এসে একটা কি যেন করলেন, আর সেই বিকট মেয়েটা আবার সে আবির্ভূত হলো। এরপরে উনি মন্ত্র পড়ে সে ত্রিশূলটা মাটিতে ঠুকলেন, আর ওই মেয়েটার যন্ত্রণায় এক বিকট চিৎকার করে কোথাও যেন মিলিয়ে গেল। ইতিমধ্যে আমার জ্ঞান চলে গিয়েছিল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম আমি পুকুরের পাড়ে কাদার মধ্যে শুয়ে আছি, আর আমার মামা ও পাড়ার লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা বলল আমি নাকি ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, কিন্তু দাদা আমি জানি সেটা ঘুম ছিল না। আমার শরীরে সেই মেয়েটার হাড়ের পোড়া দাগগুলো আজও স্পষ্ট। সেই সন্ন্যাসী আমাকে বলেছিলেন যে আমি যেন কোনোদিনও শ্মশানের আগুনের কাছে না যাই। সত্যি কথা বলতে আমি শ্মশানের কাজ তো ছেড়েই দিয়েছিলাম, এবং তারপরে আমি কোনোদিনও শ্মশানেও যাইনি। আমার এই কথাগুলো আপনার চ্যানেলে বলবেন অবশ্যই, তবে শ্মশানে যারা কাজ করবেন তাদের সাবধান করে দেবেন যে সব লাশ মরে যায় না, আর এইসব করার সময় অবশ্যই সাবধান হতে হয়। যারা লাশ পোড়ায় তারা জানে যে তাদের জীবনে কত রকমের ঘটনা ঘটে, যেগুলো ভাবলে তারা আর কোনোদিনও কাজ করতে পারবে না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল শ্মশানের ডোমের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। যে ঘটনাগুলো শুনলে তোমাদের হাত পা কাঁপবে, সেগুলো তাদের জীবনে ঘটে। শুনেই যদি হাত পা কাঁপে, আর যাদের জীবনে ঘটছে তাদের কেমন হতে পারে। তোমাদেরও যদি এমন ঘটনা জানা থাকে বা কারোর নিজের জীবনে ঘটনা ঘটেছে, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের সঙ্গে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও। ঘটনা পাঠানোর সমস্ত ডিটেলস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই ভিডিও ডেসক্রিপশান সেকশানে দেওয়া আছে, তাই তোমরা একদম দেরি না করে কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলটা অনেক দিন ধরেই শুনছি। আমি একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। আমার নাম আকাশ। বছরখানেক আগেই আমি একটা ব্রিজের সার্ভে করতে পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। সেখানে থাকার কোনো হোটেল ছিল না, তাই স্থানীয় এক লোকের সাহায্যে একটা পুরনো ডাকবাংলোতে থাকার ব্যবস্থা হয়েছিল। এই ঘটনাটা কোনো কাল্পনিক গল্প নয় দাদা, কারণ ওই ঘটনার পর আমি প্রায় 3 মাস ট্রমার মধ্যে দিয়েছিলাম। ওই ডাকবাংলোটা ছিল একদম নদীর ধারে, যার চারপাশে
বিশাল বিশাল পুরনো অশ্বত্থ গাছ আর বট গাছ। প্রথম দিন যখন পৌঁছালাম তখন বিকেলের দিকে আকাশটা খুব মেঘলা ছিল। কেয়ারটেকার হরিপদদা লোকটা খুব কম কথা বলতো। সে আমাকে একটা ঘরে পৌঁছে দিয়ে বলল, বাবু, রাতে জানালা খুলে রাখবেন না, নদী থেকে কোনো আওয়াজ এলে বাইরে তাকাবেন না, ঠিক আছে? আমি তখন হা হা করে হেসেছিলাম। ভেবেছিলাম গ্রামের মানুষ, তাই হয়তো বেশি কুসংস্কারে বিশ্বাস করে। প্রথম রাতটা খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু দ্বিতীয় রাতে যখন আমি ফাইলটা দেখছিলাম তখন হঠাৎ করে আমি শুনতে পেলাম নদীর দিক থেকে কেউ একজন খুব করুণ সুরে গান গাইছে। সুরটা এত অদ্ভুত ছিল যে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আমি ঘড়িতে দেখলাম রাত তখন 1:45। আমি জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতেই দেখলাম নদীর ঘাটে কেউ একজন সাদা কাপড় পরে বসে আছে, আর তার চুলগুলো মাটির উপর লুটোপুটি খাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো গ্রামবাসী হবে, কিন্তু এত রাতে একা ঘাটে বসে গান গাওয়াটা খুব অস্বাভাবিক লাগলো। আমি টর্চ জ্বালিয়ে যখনই সেদিকে আলো ফেললাম অমনি গানটা থেমে গেল, আর এই মানুষটা হঠাৎ করে একদম স্থির হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে মাথাটা ঘোরাতে শুরু করলো। আমি টর্চের আলো যা দেখলাম দাদা, সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ওই মানুষটার ঘাটটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, কিন্তু তার শরীরটা নড়ল না। মুখটা ছিল একদম কালো কয়লার মতন, আর চোখের মণি বলে কিচ্ছু ছিল না, শুধু দুটো সাদা গর্ত। আমি ভয় পেয়ে জানালা বন্ধ করে দিতে গেলাম, কিন্তু দেখলাম জানলার পাল্লা দুটো কেউ বাইরে থেকে ধরে রেখেছে। আমি টেনে বন্ধ করতে পারছি না। ঠিক ওই সময় আমার পেছনের দেওয়ালের আয়না দেখলাম যে আমি একা নেই। আমার পেছনে হরিপদদা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো থেকে রক্ত ঝরছে, আর তার হাতে একটা কুড়াল। আমি চমকে পেছনে ফিরলাম, কিন্তু দেখলাম কিচ্ছু নেই, ঘরটা একদম খালি। এদিকে জানালাটা হঠাৎ করে দরাম করে খুলে গেল, আর সেই তৃপ্ত পচা গন্ধটা ঘরে ঢুকলো। আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় পৌঁছালাম, আর চিৎকার করে হরিপদদাকে ডাকতে লাগলাম, কিন্তু গোটা ডাক বাংলো তখন নিঝুম। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখলাম সিঁড়ির প্রতি ধাপে ছোট ছোট বাচ্চার পায়ের ছাপ, যা একদম তাজা কাদার তৈরি। আমি যখন নিচে পৌঁছালাম তখন দেখলাম সদর দরজাটা খোলা, আর বাইরে সেই সাদা কাপড় পরা লোকটা বা জিনিসটা দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে বলছে, তুই তো অনেকদিন পর এলি। গলাটা ছিল ঠিক আমার ছোটবেলায় মারা যাওয়া কাকার মতন। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সোজা রান্নাঘরের দিকে ছুটলাম, আর সেখান দিয়ে বেরিয়ে জঙ্গলের রাস্তায় দৌড়তে শুরু করলাম। সারাটা রাত আমি একটা জঙ্গলের মন্দিরে লুকিয়েছিলাম। সকালে যখন ফিরে এলাম তখন দেখলাম ডাক বাংলোতে কেউ নেই। হরিপদ কাকারও কোনো চিহ্ন খুঁজে পেলাম না। আমি সোজা ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে একটা অন্য জায়গায় থাকতে শুরু করলাম। পরের দিন যখন ব্যাগ খুলে আমি সার্ভে রিপোর্টটা দেখলাম, তখন যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। সেই রিপোর্টের সাদা পাতার উপরে রক্তের ছাপের মতন কিছু একটা লেগে আছে। সেই রক্তের ছাপ দেখার পরে আমি আর সেই গ্রামেই থাকিনি। কোনো মতে নিজের ব্যাগপত্র নিয়ে স্টেশনে পৌঁছে প্রথম যে ট্রেনটা পেলাম সেটাতে উঠে পড়লাম। কিন্তু ট্রেনের কামরায় বসেও আমার মনে হচ্ছিল কেউ একজন সিটের তলা থেকে আমাকে লক্ষ্য করছে, আর আমার নাকে সেই বিশ্রী পচা গন্ধটা বারবার আসছিল যে আমি ওই ডাক বাংলোতে পেয়েছিলাম। আমি ভাবলাম হয়তো মনের ভুল বা ট্রমার কারণে এমন হচ্ছে, কিন্তু কলকাতায় নিজের ফ্ল্যাটে ফিরে আসার পর হলো আসল বিভীষিকা শুরু। প্রথম দিন রাতে যখন আমি ক্লান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করছি, তখন হঠাৎ মাঝরাতে মনে হলো আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমি ধর্মর করে উঠে বসলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। অথচ বিছানার চাদরটা এমনভাবে কুঁচকে ছিল যেন মাত্র কেউ ওখান থেকে সরে গেছে। আমি যখন আলো জ্বালালাম তখন দেখলাম মেঝের ওপর ঠিক সেই ছোট ছোট বাচ্চার কাদার পায়ের ছাপ যা আমি ডাক বাংলোর সিঁড়িতে দেখেছিলাম। আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি 3 তলার ফ্ল্যাটে থাকি, আর বাইরে থেকে কারোর আসা অসম্ভব। আমি পরের কদিন ভয়ে জানালা দরজা সব বন্ধ করে রাখলাম, কিন্তু তাতেও নিস্তার ছিল না।
একদিন রাতে আমি বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছি। তখন দেখলাম আয়নার ওপর বাষ্প জমেছে, আর সেই বাষ্পের উপর কি যেন আঁকা। আমি ছিটকে বাথরুম থেকে বেরিয়ে এলাম আর দেখলাম আমার শোবার ঘরের সিলিং থেকে কালো রঙের একটা তরল টুপটুপ করে বিছানার উপর পড়ছে। সেই দিনটা কোনো রকম কাটলো। পরের দিন রাতে আমি আরও বীভৎস একটা ঘটনা দেখলাম, যা দেখার জন্য আমি আরও প্রস্তুত ছিলাম না। আবার সেই সাদা কাপড় পরা লোকটা বা মহিলাটা যাই বলো না কেন, সে আমার দিকে 180 ডিগ্রি ঘুরে তাকিয়ে থেকে বিকটভাবে হাসছে। তার দাঁতগুলো ছিল কুকুরের মতন ছুচালো, আর চোখ দিয়ে ক্রমাগত সেই কালো জল পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, যেন আমার চারপাশের বাতাস কেউ শুষে নিয়েছে। ওই জিনিসটা ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো। আমি অনুভব করলাম ওর শরীর থেকে বের হওয়া কনকনে ঠান্ডা হাওয়া যে আমার হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছিল। ওর লম্বা নখওয়ালা হাতটা আমার গলার কাছে আনলো, আর আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন দেখলাম আমার গলার চারপাশে কালো রঙের কালশিটের দাগ পড়ে আছে, যা দেখতে ঠিক 4টে আঙুলের ছাপের মতো। আমি পাগলের মতন এক তান্ত্রিকের কাছে ছুটে গেলাম। তিনি আমার অবস্থা দেখে বললেন যে ওই ডাক বাংলোর জিনিসটা আমার সাথে চলে এসেছে, কারণ আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, আরও আমার ভয়টাকে নিজের খাবারের মতন ব্যবহার করছে। তিনি আমাকে 1 মাস ঘরের বাইরে যেতে বারণ করলেন, আর ঘরের চারদিকে একটা গণ্ডি কেটে দিলেন। কিন্তু দাদা, বিশ্বাস করো, প্রতি রাতে যখন আমি একা থাকি, তখন আমার ঘরের দরজার ওপার থেকে হরিপদ কাকার গলার আওয়াজ শুনতে পাই। সে বলছে, বাবু, দরজাটা খোলো। আমি জানি ওটা ওই অশুভ শক্তিটা, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে বাঁচাতে পারবো কি না। যদি এখন আমি সেটা থেকে বেরিয়ে এসেছি। প্রতিদিন ওই পায়ের ছাপগুলো আমার দরজার কাছে আরও এগিয়ে আসতো, আর আমার ফ্ল্যাটের দেওয়াল কেমন যেন একটা গরম হয়ে উঠত। আমি অনেক ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তাররা বলেছিল এটা আমার মনের ভুল। কিন্তু সত্যি কথা বলতে আমি 1 মাস পর থেকে অনেকটাই সুস্থ বোধ করতে শুরু করি, আর আস্তে আস্তে সমস্ত কিছু কমে যায়। সেই তান্ত্রিকের কথা মতো আমি সব কিছু করেছিলাম। এরপরে সেই তান্ত্রিকের কাছেও আমি গিয়েছিলাম। উনি আমাকে অনেক কিছু করিয়ে দিয়েছিলেন। আমাকে সর্ষে দিয়েছিলেন, বলেছিলেন ঘরের মধ্যে ছিটিয়ে দিতে। আমি সেটাই করেছি। বহু কষ্টে আমি এর থেকে নিস্তার পেয়েছিলাম। আমি তোমাকে এই ঘটনাটা পাঠানোর কারণ সবাই জানুক যে কিছু কিছু জায়গা এমন থাকে যেগুলোতে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়। যে কোনো জায়গায় সব কিছু করতে নেই। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তুমি অবশ্যই শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো, আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রত্না রয়, সেকেন্ড কমেন্ট করেছে পুইট্টা, থার্ড কমেন্ট করেছে এসকে ইজমালি। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অনন্যা ভৌমিক, এসকে আরাফুল হোসেন, সুমনা নায়ক, অঞ্জলি মণ্ডল, কার্তিক মণ্ডল, সুদেশনা সিংহ রয়, সুস্মিতা চরণ, রোহিত সান্তরা, পিউ দাস লিখেছে, এগুলো সত্যি ঘটনা, যা ইচ্ছে গল্প সিলেক্ট করে শুনিও না ভাই, ফালতু বানানো গল্প সব। দেখো, আমরা সব সময় চেষ্টা করি এখানে সত্যি ঘটনা শোনানোর। এবার এখানে ঘটনা কারা পাঠায়? তোমরাই পাঠাও। তো তোমরা যদি এখন বানিয়ে পাঠাও তাহলে আমি তো সেটা যাচাই করতে পারবো না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যেটা শুনে মনে হচ্ছে যে বিশ্বাসযোগ্য সেগুলোই তোমাদের শোনানোর। যাই হোক, যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এগুলোকে অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য নিয়ে নাও। তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস, লিখেছে, আমার ছেলের নামটা বলো প্লিজ, ওর নাম স্বর্ণাভ দাস, না হলে আর কমেন্ট করা হবে না। ও খুব রাগ করে, আমার নাম বলো আর ওর নাম বলো না ভাই। হ্যালো স্বর্ণাভ, অ্যাকচুয়ালি সুমন্ত দাসটা তো লেখা আছে, আমি ওর নাম স্বর্ণাভ কী করে জানবো? তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, অন্তিম স্যাড মোমেন্ট, মহাসিনা বেগম লিখেছে, একবার তোমার ভয়েসে হ্যালো রোহিত বলো। হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে এমআর কুল, লিখেছে, দাদা আমি তোমার চ্যানেলের এক পুরনো শ্রোতা। আমার জীবনে এমন অনেক ঘটনা আছে তোমাকে পাঠাবো ভাবছি,
কিন্তু আমি ভালো করে লিখতে পারি না, তাই পাঠানো হচ্ছে না। ঘটনাটা এত ভয়ানক, আমি অনেক বড় লিখতে গিয়ে লিখতে পারছি না। তুমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমার সাথে, তারপরে তোমাকে বলে দিচ্ছি। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, চুমকি ঘোষ, জবা দেবী, রোহিত লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে সুমন। ডিজে ব্লগার অনিশ লিখেছে দাদা, আগের দিনের ঘটনাটা আমরা পিকনিকে গিয়ে স্পিকারে লাগিয়ে শুনেছিলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, লিখেছে হ্যালো অমিত ভাই, হ্যাপি নিউ ইয়ার, তোমার আরও খুব নাম হোক, আমি আশীর্বাদ করি, ভালো থেকো ভাই, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।